পরের দিন রাজমাতার ভোজন সভা উপলক্ষে সেখানে একটি বার্থডে প্রোগ্রাম রাখা হয়েছিল। সেখানে বসে সবাই খাবার খাচ্ছিল। তখন জিনিন তাদের সবাইকে বলে, আজকে এই জন্মদিন উপলক্ষে সবাই একটা করে কবিতা বলবে এবং যে বিজয়ী হবে তাকে একটি পুরস্কার দেওয়া হবে। তখন রাজমাতা তাদেরকে একটি হেয়ার পিন দেখায় আর তাদেরকে বলে এই হেয়ার পিনটা 10,000 ইউন দিয়ে সে বিশেষভাবে তৈরি করে এনেছে আর কবিতা আবৃত্তি করে যে জিতবে এটা তাকে দেওয়া হবে। ঠিক তখনই রাজা সেখানে আনহুকে নিয়ে চলে আসে। আনহুকে দেখে তো রাজমাতা একটু রেগে যায়, কারণ সে আগে থেকেই তার উপর রাগ করেছিল, তাই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন রাজা তার সাপোর্টে কথা বলে, যার কারণে সে তাকে এখান থেকে বের করে দিতে পারে না। তখন জিনিং তাদেরকে বলে, আজকের পার্টির মেন প্রোগ্রাম হলো কবিতা আবৃত্তি, আর আমার মনে হয় না যে আনহুই এখানে কবিতা আবৃত্তি করতে পারবে, আর এটা তার জন্য লজ্জাজনক, তাই এখান থেকে তার চলে যাওয়া উচিত। কিন্তু তখনই রাজা তার সাপোর্ট নিয়ে বলে, আনহুই তার রানী, তাই তার যেখানে ইচ্ছা সে সেখানেই যেতে পারে। তার এরকম সাপোর্টিভ কথা শুনে আনহুই তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে যে এখন রাজাও অনেকটাই আগের থেকে বদলে গিয়েছে। তাই সে এবার জিনিংকে বলে, কে বলেছে আমি কবিতা আবৃত্তি করতে পারি না? এটা শুনে জিনিং তাকে বলে, এটা কোনো সহজ বিষয় নয়, তুমি নিজে কখনো কোনো কবিতাও লিখতে পারো না, আর কবিতা বলা তো দূরের কথা, আজকে এখানে অনেক মানুষ রয়েছে, তাই আমি চাই না তাদের সামনে তুমি অপমানিত হও। তখন আনহুই তাকে বলে, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সাথে কবিতা আবৃত্তি করে দেখাও। এটা শুনে রাজা আনহুইকে বলে, তোমাকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না। তখন আনহুই তাকে বলে, আপনি আমার উপরে বিশ্বাস রাখুন, আমি জিতবো। আনহুই তো আধুনিক যুগ থেকে এসেছিল, আর সে 300-রও বেশি কবিতা মুখস্থ রেখেছিল, তাই সে এটা নিয়ে কনফিডেন্ট ছিল যে প্রতিযোগিতায় সেই জিতবে। একটু পরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সেখানে জিনিং খুব সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে, যেটা শুনে সবাই মুগ্ধ হয়ে যায় আর তার প্রশংসা করতে শুরু করে। এরপর চলে আসে আনহুইয়ের পালা। আনহুইকে তো সবাই প্রথমে বাধাই দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখন সে আবৃত্তি শুরু করে তখন তার আবৃত্তি শুনে রাজমাতা সহ সবাই অবাক হয়ে যায় এবং জোরে জোরে তালি বাজাতে শুরু করে। আর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত আনহুই জিতে যায়, যার কারণে সেই হেয়ার পিনটা তাকে উপহার দেওয়া হয়। এরপর আনহুই, রাজা এবং ছোট রাজকুমার একসাথে হেঁটে যাচ্ছিল। আনহুই তো হেয়ার পিনটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, যেটা দেখে রাজারও অনেক ভালো লাগছিল। এবারে যেতে যেতে তাদের দুজনের মধ্যে কিছু খুনসুটি হতে শুরু করে। তারা দুজন একে অন্যের সাথে কথা বলছিল। ঠিক তখনই ছোট রাজকুমার কেঁদে ফেলে এবং সে তাদেরকে জানায় সে ওই দিন মিথ্যা কথা বলেছিল। তখন রাজা তাকে বলে, যেহেতু সে মিথ্যা বলেছিল তাই সে যেন আনহুইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা শুনে ছোট রাজকুমার আনহুইয়ের কাছে ক্ষমা চায় আর তাকে বলে, তার জন্য যে সে মার খেয়েছে সেটার জন্য কি সে তাকে কখনো ক্ষমা করতে পারবে? সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। এসব কিছু দেখে আনহুইও তাকে ক্ষমা করে দেয়। এরপরে প্রথমবারের মতো ছোট রাজকুমার আনহুইকে মা বলে ডাকে। এটা শুনে আনহুই তো অনেকটাই খুশি হয়ে যায়। এরপর ছোট রাজকুমার আনহুইকে বলে, সামনে যেহেতু তার জন্মদিন রয়েছে তাই তার জন্মদিনে সে সারাদিন তার সাথেই কাটাতে চায়। এটা শুনে আনহুই চিন্তায় পড়ে যায় আর সে ভাবতে শুরু করে, উপন্যাসের মধ্যে তো এই মহিলার জন্মদিন আসার আগেই তার মৃত্যু ঘটে, তাহলে আমি কি এই গল্পটা বদলে ফেলেছি? হয়তোবা এরকমই কিছু একটা হবে। এটা ভেবে সে রাজকুমারকে বলে, ঠিক আছে, ওই দিন সারাদিন আমি তোমার সাথেই কাটাবো। এরপর সে রাজকুমারের সাথে থাকা আরো একটি বাচ্চার কথা ভাবে আর মনে মনে ভাবতে থাকে, ওই বাচ্চাটা তো আমার হাতের কেক অনেক পছন্দ করে, সে কোথায় গিয়েছে? এটা ভেবে সে রাজাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমাদের এই প্রাসাদে কি আরো একটা বাচ্চা রয়েছে? তখন রাজা বুঝতে পারে এই বাচ্চাটা তো সে নিজেই, তাই সে আনহুইকে না বলে সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা রাজাকে দেখি সে তার প্রহরীকে দিয়ে আনহুইয়ের জন্য অনেক রকমের গহনা আনায়, যেগুলো সে আনহুইয়ের জন্মদিনের উপহার হিসেবে আনিয়েছিল। তার প্রহরী তাকে বলে সকালবেলায় সে এগুলো আনহুইয়ের কাছে পাঠিয়ে দিবে। তখন রাজা তাকে বলে সে আনহুইকে প্রমিস করেছে যে তার বার্থডেতে সে সারাদিন তার সাথেই থাকবে। পরের দিন সকালে যখন জিনিং এর দাসী তাকে জানায় রাজা আর রাজপুত্র আনহুইয়ের বার্থডের দিন সারাদিন তার সাথেই থাকবে এবং তারা কি কি করবে, তখন সে অনেক বেশি রেগে যায় এবং তার হাতে থাকা চায়ের কাপটি ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে রাজপুত্র চলে আসে। তাকে দেখে জিনিং স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে আর তাকে বলে, তুমি যে মিথ্যা কথা বলেছো এটার জন্য কি তোমাকে আনহুই বকা দেয়নি, তোমার সাথে খারাপ ব্যবহার করেনি? তখন রাজপুত্র তাকে জানায় যে না, সে স্বাভাবিকভাবে তার সাথে কথা বলেছে আর তাকে একটুও অপমান করেনি। এটা শুনে জিনিং এর ভেতরে অনেক রাগ হচ্ছিল, কিন্তু একটু পরে তার ভেতরে আবার একটা শয়তানি বুদ্ধিও চলে আসে আর সে এবার রাজপুত্র
রাজপুত্রকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে চায়। এসব কিছু ভেবে সে রাজপুত্রকে বলে, চলো আমরা বাহিরে ঘুড়ি উড়াতে যাই। অন্যদিকে আনহুইকে দেখি তার বার্থডে উপলক্ষে সে নিজের হাতে কেক বানিয়েছিল। এটা দেখে দাসীরাও তো অনেক আলোচনা করছিল, কারণ তারা এর আগে কখনোই এই ধরনের কেক কেটে জন্মদিন পালন করতে দেখেনি, আর এরকম খাবারও তারা খায়নি। তাই তারা গভীর আগ্রহে বসেছিল কেক খাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে জিনিং ছোট রাজপুত্রকে নিয়ে চলে আসে, আর আনহুইকে একা বসে থাকতে দেখে তাকে ছোট করে কথা বলতে থাকে। জিনিং তাকে বলে, তুমি রাজার জন্য অপেক্ষা করছো, কিন্তু সে এখনো তোমার কাছে আসেনি, কারণ তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। সে তো এখন প্রাসাদেই নেই, আর সারাদিন সে প্রাসাদে ফিরবেও না। তার এসব কথা শুনে আনহুই মনে মনে ভাবছিল, তাহলে কি রাজা তাকে মিথ্যা কথা বলেছে? কিন্তু সে তো তাকে কথা দিয়েছিল যে আজকে সারাদিন রাজা তার সাথেই থাকবে। অন্যদিকে রাজাকে দেখি সে বাক্স ভর্তি গয়না নিয়ে আনহুইয়ের কাছে আসছিল, এবং তার প্রহরী তাকে বারবার নিষেধ করছিল যাতে সে ওই বাক্সটা নিজে না নিয়ে যায়। মানে তার প্রহরী চাইছিল এত বড় ভারী বাক্সটা সে রাজাকে কিভাবে বহন করতে দিবে, এটা তো তার বহন করার কথা। তাই সে বারবার ওই বাক্সটা তার কাছে চাইছিল, কিন্তু রাজা তাকে বলে এই বাক্সটা সে নিজে হাতে আনহুইকে দেবে, আর এটা তাকে করতে হবে ওই বিষটা জেগে ওঠার আগেই। মানে সে ছোট হয়ে যাওয়ার আগেই এই কাজটা তাকে শেষ করতে হবে। অন্যদিকে এখনো জিনিং আনহুইকে ছোট করে কথা বলছিল, আর ছোট রাজপুত্রকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু আনহুই একটু কেক এনে ছোট রাজকুমারকে খেতে দেয়। ছোট রাজকুমারেরও সেই কেকটা দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু জিনিং সেই কেকটা ছুঁড়ে ফেলে দেয়, আর তাকে বলে, তুমি তার খাবার খেতে পারো না। তুমি কি ভুলে গেছো সে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, আর তোমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু ছোট রাজকুমার তাকে বলে সে তার মায়ের সাথে এখন থেকে প্রতিদিন রাতে ঘুমাতে চায়, আর সে তার সাথেই থাকতে চায়। কিন্তু এটা শুনে জিনিং রাজপুত্রকে আনহুর ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে। তখন আনহুও তার উপরে একটু রেগে যায়, আর তাকে বলে, তুমি কি বলতে চাইছো? আমি আমার ছেলেকে বিষ দিয়েছিলাম? তুমি কি এটা যুক্তি সহ বলতে পারবে যে এটা আমি দিয়েছিলাম? তখন রাজপুত্র জিনিংকে বলে, আমি শেষবার যখন দেখেছিলাম তখন তুমি ওই কেকের ভেতরে কিছু একটা মেশাচ্ছিলে। তখন আনহুই তাকে বলে, রাজকুমার আমাকে পছন্দ করে এবং আমাকে ভালোবাসে। রাজকুমারও এই কথা স্বীকার করে। এসব কিছু শুনে জিনিং তো অনেক বেশি রেগে যায়, আর সেখান থেকে রাগ করে চলে যায়। রাতে আনহুই তার ঘরের ভেতরে একা একা কথা বলছিল আর পায়চারি করছিল। তখনই হঠাৎ করে তার দরজায় কেউ নক করে। সে যখন দরজা খোলে তখন সে অনেক গহনা দেখতে পায়, যেটা দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই বাক্সর পাশ থেকে ওই ছোট ছেলেটি বের হয়ে আসে। তখন আনহুই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সব কিছু চুরি করে এনেছো? তখন বাচ্চাটি তাকে বলে, না, এসব কিছু আমার। এটা শুনে আনহুই হেসে তাকে বলে, আমি তো জানতামই না যে তুমি এত ধনী। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? এটা শুনেই তো ছোট বাচ্চাটির মুখ কালো হয়ে যায়। তখন আনহুই তাকে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ছোট বাচ্চার মুখ এভাবে কালো করতে হবে না, চলো আমরা একসাথে ঘুমাই। এটা বলে সে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাচ্চাটি তার সাথে কিছুতেই যেতে চাইছিল না। তখনই সে খেয়াল করে সেই কালো জাদুর প্রভাব আবারও কমে যাচ্ছে, এর মানে সে আবারও রাজাতে রূপান্তরিত হবে। এটা দেখে সে জোর করে আনহুইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে আনহুইও তো তার পিছুই ছাড়ছিল না, সেও তার পেছন পেছন চলে আসে, কিন্তু আনহুই তাকে হারিয়ে ফেলে। তখনই হঠাৎ করে একটা বড় বালতির ভেতর থেকে রাজা বেরিয়ে আসে। এটা দেখে তো আনহুই চিৎকার করে ওঠে আর চোখ বন্ধ করে ভূত ভূত করতে থাকে। তখন রাজা তার হাত ধরে বলে, এটা আমি। তখন আনহুই তাকে বলে, আপনি এই মধ্যরাতে ভূতের ভান কেন করছেন? তার উপরে আপনার পরনে কোনো পোশাকও নেই। তখন রাজা তাকে বলে, গোসল করতে এসে তার পোশাক চুরি হয়ে গেছে। এটা শুনে আনহুই তো অবাক হয়ে যায়, আর তাকে বলে, রাজা কি আমার বাড়ির সামনে গোসল করে? এটা আমি বিশ্বাস করতে পারছি না। তখন রাজা তাকে বলে, তোমার বিশ্বাস করতে হবে না, কারণ আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। তখনই পাশে থেকে একজন প্রহরী আনহুইকে জিজ্ঞাসা করে সেখানে কি হচ্ছে। আনহুই তাকে কিছু বলতেই যাবে, তখনই রাজা তার মুখ চেপে ধরে। এরপর সরাসরি সে তাকে কিস করতে থাকে। একটু পরে রাজা আনহুইকে জোর করে ঘরের ভেতরে নিয়ে আসে। তখন আনহুই তার উপরে রেগে যায় আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু রাজা তাকে জোর করে ধরে রাখে। তখন আনহুই তার উপরে চিৎকার করতে শুরু করে আর তাকে বলে, ওহো, আমি তো জানতামই না যে আপনি মেয়েদের প্রলুব্ধ করেন এবং রাতে এভাবে কাপড় ছাড়াই ঘুরে বেড়ান। আপনি এখনই এখান থেকে চলে যান,
নইলে আমাকে যেতে দিন। এটা বলেই সে রাজাকে ধাক্কা মারে। তখন রাজাও একটু রেগে যায় আর তাকে বলে সে রাজার সাথে এরকম আচরণ কিভাবে করতে পারে। তখন আনহুই নিজেকে একটু শান্ত করে আর তাকে বলে আপনি আমাকে কথা দিয়েছিলেন আজকে সারাদিন আপনি আমার সাথেই থাকবেন, কিন্তু আপনি সকাল থেকে গায়েব হয়ে গিয়েছেন এবং সবার কাছে আমাকে হাসির পাত্রী বানিয়েছেন। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমার সাথে এরকমটা না করলেও পারতেন। তখন রাজা তাকে বলার চেষ্টা করছিল যে এসব কিছুর জন্য সে দায়ী নয়, কিন্তু সে তাকে সবকিছু বলতে পারছিল না। আর এটা নিয়ে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। তারা দুজন চেঁচামেচি করতে করতে একসময় আনহুই বলে ওঠে আমি যদি আর কখনোই আপনার চেহারা না দেখতে পেতাম। এটা শোনার পর রাজারও অনেক বেশি রাগ হয়ে যায় আর সে ওখান থেকে সাথে সাথে চলে যায়। এদিকে আনহুই রাজার উপরে রাগ করে, যার কারণে পরের দিন সকালবেলা সে এমন একটা দোকানে চলে যায় যেখানে টাকার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আর তাদেরকে বলে তার জন্য এখানকার সবচেয়ে সুদর্শন ছেলে এনে দিতে। এখন প্রিন্সেস তাদের এখানে এসেছে দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ভেতরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম খাবার পরিবেশন করে। সেখানে একজন ছেলে রাজকুমারীর গা হাত পা টিপে দিচ্ছিল এবং অন্যজন খাইয়ে দিচ্ছিল। এভাবেই তারা কয়েকজন মিলে রাজকুমারীর সেবা করছিল আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। ঠিক তখনই সেখানে রাজা তার বাচ্চার রূপ নিয়ে চলে আসে আর রাজকুমারীর উপরে রেগে যায়। তাকে দেখে আনহুই দ্রুত তার কাছে এগিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কাল রাতে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তখন ওই ছেলেগুলো এই বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আনহুই এ ব্যাপারে তাদেরকে তেমন কিছু বলে না আর বাচ্চাটিকে বলে এই জায়গাটা তার জন্য নয়, তাই সে তাকে এখান থেকে পাঠিয়ে দিবে এখন। কিন্তু সে তো আনহুইকে ছাড়া সেখান থেকে যাবে না, সেজন্য সে আনহুইয়ের সাথে জেদ করতে শুরু করে আর তাকে বলে সে তাকে ছাড়া কোথাও যাবে না আর তাকে বলে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি কিন্তু এবারে কান্না করতে শুরু করব। এটা বলেই সে জোরে জোরে কান্না করতে থাকে, যার কারণে আনহুই এবার তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, মানে এক প্রকার বাধ্য হয়ে যায়। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে আনহুই তো সেই ছোট বাচ্চাটিকে নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু একটু পরেই সে পরিবর্তন হয়ে বড় হয়ে যায়। কিন্তু এবার সে কোথাও যায় না, বরং সে আনহুইয়ের পাশেই ঘুমিয়ে থাকে। সকালে যখন আনহুইয়ের ঘুম ভাঙে তখন সে তার পাশে রাজাকে দেখতে পায় আর সে অবাক হয়ে উঠে বসে আর তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন রাজা তাকে বলে কাল রাতেই তো তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে। এটা শুনে আনহুই তো অন্যদিক হয়ে ভাবতে শুরু করে, তার তো স্পষ্ট মনে আছে যে গতকাল রাতে সে ওই ছোট বাচ্চাটিকে তার পাশে নিয়ে শুয়েছিল, তাহলে এখানে এখন রাজা কিভাবে আসলো? সে যখন ওখান থেকে উঠে যেতে চাইছিল তখন রাজা তার হাত ধরে আর তাকে বলে সে কোথায় যাচ্ছে, কিন্তু আনহুই তো তার উপরে রেগেছিল, তাই সে আবারও রাজাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু রাজা এবার তাকে কোনো উত্তর দেয় না, বরং তাকে সরাসরি সরি বলে। রাজা তার কাছে তার ভুল স্বীকার করে আর তাকে বলে সে কথা দিয়েও তার জন্মদিনে আসতে পারেনি, এই জন্য তো প্রিন্সেসের রাগ হবেই। তাই আমিও আমার ভুল স্বীকার করছি এবং এই জন্মদিনের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিপূরণও দিতে চাই। এটা বলেই সে আনহুয়ের কাছে চলে আসে। পরের সিনে জিনিংকে দেখি সে আনহুয়ের উপরে অনেক বেশি রেগেছিল, কারণ আনহুয়ের কারণে তার হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছিল এবং সবাই এখন তার থেকে বেশি আনহুইকেই চাইছিল, যার কারণে সে এবার একটা ষড়যন্ত্র করে এবং ছোট রাজকুমারের নাম দিয়ে আনহুয়ের কাছে একটি ভোজনের আমন্ত্রণ জানায়। আনহুই যখন সেখানে আসে তখন সে ওখানে কাউকে দেখতে পায় না আর সে একটু অবাকও হয়ে যায়, কিন্তু এরপরেও সে চিল মোডে সেখানে বসে পড়ে আর সেখানকার লোককে বলে তাকে কিছু ওয়াইন আর খাবার এনে দিতে। সেই লোকটিও আনহুয়ের জন্য খাবার আনার সময় তার ওয়াইনের ভেতরে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা খাওয়ার পরে আনহুই সেখানে জ্ঞান হারায়। সেই দিক দিয়েই তখন রাজা আর তার প্রহরী যাচ্ছিল। আসলে রাজা আনহুইকে দেওয়ার জন্য কিছু দামি দামি উপহার কিনেছিল আর এ বিষয়ে তারা কথা বলছিল। ঠিক তখনই তার প্রহরী দেখতে পায় দূরে একজন দাসী দাঁড়িয়ে আছে এবং সেই দাসীটা ওই হোটেলের ছেলেকে কিছু টাকা দিচ্ছে। এসব কিছু দেখে রাজার সন্দেহ হয়। এদিকে জিনিং এর প্ল্যান অনুযায়ী দুজন ছেলেকে আনহুইয়ের কাছে পাঠানো হয় যাতে তারা দুজন আনহুইয়ের সাথে সম্পর্ক তৈরি করে এবং এটা দেখিয়ে জিনিং আনহুইকে বদনাম করতে চায়। তারা দুজন রাজকুমারীর কাছে আসতে যাবে, ঠিক তখনই সেখানে রাজা চলে আসে আর আনহুইকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। রাজা যখন তাকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তারকে ডাকতে চাইছিল তখন আনহুই তাকে টেনে তার কাছে নিয়ে আসে আর তাকে বলে আমি খুব গরম হয়ে গিয়েছি। এটা বলে সে তার কাছে আসতে চাইছিল, কিন্তু রাজা তখন তাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, আনহুই আপনি কি জানেন আমি কে? কিন্তু আনহুই যেহেতু ওই ওষুধটা খেয়েছিল তাই সে নিজেকে আর সামলাতে পারছিল না, এই জন্য সে রাজাকে জোর করে কিস করে ফেলে। কিন্তু রাজাও তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে বলে নিজের চোখ খুলতে আর তাকে দেখতে। তখন আনহুই তার চোখ খোলে আর রাজাকে দেখতে পায় এবং তাকে সম্মতি জানায়। তখন রাজাও এটাতে রাজি হয়ে যায় আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে জিনিংকে দেখি, তার কাছে তার দাসী আসে এবং তাকে বলে তাদের প্ল্যান অনুযায়ী সব কাজ হয়ে গেছে। এটা শুনে জিনিং খুশি হয়ে যায় আর সে রাজমাতার কাছে গিয়ে বলে, আমি শুনেছি আনহুই নাকি একটা হোটেলে রয়েছে আর সে বিভিন্ন রকম ছেলেদের সাথে সেখানে থাকছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়ে দেখে আসুন। অন্যদিকে রাজা আর আনহুইকে দেখি, আনহুই তখনও ঘুমিয়েছিল। তখন রাজা বুঝতে পারে তার ওই কালো জাদুটা আবারও জেগে উঠেছে আর সে এখন আবারও ছোট বাচ্চায় রূপান্তরিত হবে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে জিনিং রাজমাতাকে নিয়ে চলে আসে। রাজমাতা তাকে এই অবস্থায় দেখে তো অনেক বেশি রেগে যায় আর তাকে বন্দি করে নিয়ে সেখান থেকে চলে যায়। এসব কিছু আড়াল থেকে ছোট রাজা দেখছিল আর সে আনহুইকে বাঁচানোর জন্য সেখানে যেতে চাইছিল, কিন্তু তখনই তার প্রহরী তাকে আটকায় আর তাকে বলে সে যদি এখন তাদের সামনে যায় তাহলে কেউ তার কথা মানবে না, তাই সবচাইতে ভালো হয় যদি সে নিজেকে রূপান্তরিত করে আবার রাজা হতে পারে, মানে ছোট থেকে বড় হয়ে যেতে পারে। অন্যদিকে আনহুই ও রাজমাতাকে বলছিল সে কিছুই বুঝতে পারছে না তার সাথে এসব কিছু কি হচ্ছে। তার কাছে একজন দাসী এসে বলেছিল ছোট রাজকুমার তাকে খেতে ডেকেছে, সেজন্য সে ওই হোটেলে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর সে কাউকেই দেখতে পায়নি, সেজন্য সে ওখানে কিছু খাবার অর্ডার করেছিল আর যখনই সে ওয়াইন খায় তখন তার কিছু একটা হয়ে গিয়েছিল। এরপরেই সে নিজেকে বেডরুমে আবিষ্কার করে, এর বাইরে তার আর কিছুই মনে নেই। তখন জিনিং তাকে বলে সত্যটা আমরা সবাই দেখেছি, তাই তুমি স্বীকার করে নাও তুমি এলোমেলো অবস্থায় ছিলে। তখনই সেখানে একজন চিকিৎসক আসে আর তাদের সবাইকে জানায় সে আনহুইয়ের দেহ পরীক্ষা করে জানতে পেরেছে যে আনহুই এখন আর ভার্জিন নেই। অন্যদিকে এইসব কিছু দেখে রাজা নিজেও বসে পড়ে নিজেকে বড়তে রূপান্তরিত করার জন্য। এদিকে আনহুইয়েরও মনে পড়ে যায় তার সাথে আসলে কি ঘটেছিল, কিন্তু সে রাজার কথা কাউকে বলে না। তখন রাজমাতা তাকে শাস্তি দেয়, কিন্তু ছোট রাজকুমার তার মাকে শাস্তি পেতে দিবে না, তাই সে তাদের সবাইকে বাধা দিচ্ছিল এবং সবার কাছে কান্নাকাটি করে অনুরোধ করতে থাকে তারা যাতে তার মাকে শাস্তি না দেয়। এদিকে নিজিংও রাজপুত্রের উপর একটু রেগে যায় আর তারা কেউই রাজপুত্রের কোনো অনুরোধ রাখে না। রাজমাতাও দাসীদেরকে আদেশ করে যাতে রাজপুত্রকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তার কথা অনুযায়ী দাসীরা রাজপুত্রকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে তারা আনহুইকে শাস্তি দিচ্ছিল, তার আঙুলগুলো চাপ দিয়ে ধরে রাখা হয়েছিল এবং তাকে সব সত্য কথা বলতে বলা হয়েছিল। অন্যদিকে রাজাও অনেক কষ্ট করে নিজেকে রূপান্তরিত করে আর দ্রুত সেখানে পৌঁছে যায়। সে এসে আনহুইকে বাঁচিয়ে নেয় আর তাকে বলে তুমি ভয় পেও না, এখন আমি এখানে এসে গিয়েছি। তখন রাজমাতা তাকে বলে তুমি ঠিক সময়ে এসেছো, আনহুয়ের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রয়েছে, সে এত বড় একটা জঘন্য অপরাধ করেছে, তাই আজকে তুমি সবার সামনে তাকে হত্যা করবে এবং তাকে উচিত শিক্ষা দিবে। জিনিও আনহুয়ের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। তখন রাজা তাদেরকে বলে আজকে আনহুয়ের সাথে হোটেলে অন্য কোনো ছেলে ছিল না, বরং তার সাথে আমি ছিলাম। তোমাদের কি এই বিষয় নিয়ে আর কিছু বলার আছে? এটা শুনে তো জিনিং বিশ্বাস করতে পারছিল না। তখন রাজা তাকে বলে কেন, তুমি কেন বিশ্বাস করতে পারছো না? তার মানে কি আজকে আনহুয়ের সাথে অন্য কারোর থাকার কথা ছিল? এটা শুনে জিনিং একটু ইতস্থিত বোধ করে আর তাকে বলে রাজা কি বলতে চাইছে। তখন রাজা তার সৈন্যদের দিয়ে ওই ছেলেদের ধরে আনায়। তখন সেই ছেলেটি তাদেরকে সব সত্যি কথা বলে দেয় যে জিনিং এর দাসী তাদেরকে টাকা দিয়ে এই কাজটা করতে বলেছিল। তখন জিনিং নিজেকে বাঁচানোর জন্য তার দাসীকে একটা থাপ্পড় মারে আর সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেয়। তখন তার দাসীও তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তাদেরকে বলে না যে আসলে এটা জিনিংই করিয়েছিল। এরপর জিনিং রাজমাতার কাছে ক্ষমা চাইতে শুরু করে যে তার দাসী এই কাজটা করেছে, কিন্তু রাজমাতা তো তার উপরে অনেক বিশ্বাস করত এবং তাকে অনেক ভালোবাসতো, তাই সে সহজেই তাকে মাফ করে দেয় এবং সৈন্যদেরকে আদেশ করে যাতে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সবাই চলে যাওয়ার পর জিনিং তো মনে মনে অনেক বেশি রেগে যায় আর মনে মনে বলছিল এইবারের জন্য তোমার ভাগ্যটা অনেক ভালো, কিন্তু সামনের বার তুমি আর বাঁচবে না। রাজা আনহুইকে বেডে শুইয়ে দেয়। আনহুও এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। তখন ডাক্তারকে ডাকা হলে ডাক্তার তাকে জানায় যেহেতু পরপর দুইবার সে আঘাতপ্রাপ্ত হয়েছে তাই এবারে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হয়েছে যেগুলো খেলে আশা করি সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পরের সিনে জিনিংকে দেখি, সে এবারে আনহুইয়ের বোনকে ডেকে পাঠায় এবং তাকে
নিয়েই একটা নতুন ষড়যন্ত্র শুরু করে দেয় রাজা আর আনহুইয়ের সম্পর্ক ভাঙার জন্য। অন্যদিকে আনহুইকে দেখি সে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। তখনই তার কাছে রাজা আসে এবং তাকে দেওয়ার জন্য যে উপহারগুলো নিয়ে এসেছিল সেগুলোও নিয়ে আসে। এত সুন্দর সুন্দর গহনা দেখে আনহুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। তার বার্থডে উপলক্ষে রাজা তার জন্য এইসব কিছু নিয়ে এসেছে। এরপর রাজা তাকে বলে এখন থেকে শুধুমাত্র তার একমাত্র স্ত্রী সে হবে। পরের সিনে রাজা, আনহুই আর ছোট রাজকুমার যখন একসাথে কথা বলছিল তখনই সেখানে আনহুইয়ের বোন চলে আসে। তাকে দেখে আনহুই বুঝতে পারে যে সে এখানে কি জন্য এসেছে, কারণ উপন্যাসটি তো সে আগে থেকেই পড়ে রেখেছিল। সেজন্য আনহুই তাকে দেখে তেমন একটা খুশি হয় না। এদিকে আনহুইয়ের বোন রাজার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে আনহুই তাকে বলে যেহেতু রাজার পাশে এখন অন্য মেয়ে আছে তাই এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন রাজাও তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সে তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস কারোর নেই। ছোটবেলা থেকেই আমি আনহুইয়ের থেকে বেশি এগিয়ে আছি, কিন্তু এরপরেও সে কেন প্রিন্সেস হবে, আমি কেন নই? এখানে বোঝা যাচ্ছিল যে সে আনহুইকে কতটা হিংসা করে। অন্যদিকে রুমে ফিরে আসার পর আনহুই তার বোনকে নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই তার কাছে রাজা চলে আসে। রাজাকে দেখে সে জিজ্ঞাসা করে সে কেন তার বোনের কাছ থেকে চলে আসলো। এটা শুনে রাজা রেগে যায় আর তাকে বলে তুমি কি বোকা নাকি বোকা সাজার ভান করছো? তুমি কি এটা বুঝতে পারছো না যে আমি তোমাকে পছন্দ করি? আমি যদি তোমাকে পছন্দ নাই করতাম তাহলে সারাদিন আমি তোমাকে ফলো কেন করি? তখন আনহুই মনে মনে ভাবতে থাকে কিন্তু আমি তো ওই বইটিতে পড়েছিলাম প্রথম দেখাতেই রাজা আমার বোনের প্রেমে পড়ে যায়। এটা ভেবে সে রাজাকে বলে আপনি তাকে পছন্দ করেন না, সে তো আমার থেকেও বেশি সুন্দর। এটা শুনে রাজা তাকে বলে তুমি কি তাকে নিয়ে হিংসা করছো? তখন সে রাজার এই কথা অ্যাভয়েড করতে চায়। তখন রাজা সাথে সাথেই তাকে কিস করে আর তাকে বলে আমার হৃদয়ে একমাত্র তুমিই রয়েছো, তাই অন্য কাউকে নিয়ে কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। পরের সিনে জিনিংকে দেখি যখন সে আনহুইয়ের বোনের কাছ থেকে জানতে পারে যে সে রাজাকে প্রেমে ফেলতে পারেনি তখন তো সে তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন সে তাকে বলে তাকে আরেকটা সুযোগ দিতে, এইবার সে রাজাকে প্রেমে ফেলবেই। তখন জিনিং তাকে একটা ওষুধ দেয় আর তাকে বলে তার কাজ শুরু করে দিতে। এরপরে আনহুইয়ের বোন এসে রাজার টেবিলে রাখা ড্রিঙ্কসের ভেতরে সেই ঔষধটা মিশিয়ে সেখান থেকে চলে যায় এবং বাহিরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে রাজা ওই পানীয়টা পান করেছে কিনা। যখনই সে দেখতে পায় রাজা সেই পানীয়টা পান করেছে তখনই সে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয় আর রাজার সাথে কথা বলতে শুরু করে। সে বিভিন্নভাবে তাকে ইমোশনাল কথা বুঝিয়ে প্রলুব্ধ করতে চায় কিন্তু রাজা তার কোনো কথাই শোনে না আর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তখনই রাজা একটু অসুস্থ বোধ করছিল। এটার সুযোগ নিয়ে আনহুইয়ের বোন তার কাছে আসে এবং তাকে বলে চলুন আমি আপনাকে বেডে শুইয়ে দেই। এটা বলে সে তাকে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয় এবং নিজের পোশাক খুলতে শুরু করে। ঠিক তখনই সেখানে আনহুই চলে আসে এবং দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তখনই আনহুইয়ের বোন তার সামনে আসে আর তাকে বলে বোন তুমি অনেক দেরি করে ফেলেছো। তাকে এই অবস্থায় দেখে আনহুই তো মনে মনে ভাবছিল রাজা তাকে বলেছিল যে সে তার বোনকে পছন্দ করে না, তাহলে সে এমনটা কেন করলো। তখন আনহুই ভেতরে প্রবেশ করতে চাইছিল কিন্তু তার বোন তাকে আটকায়। এটাতে আনহুই আরো বেশি রেগে যায় এবং জোর করেই ভেতরে প্রবেশ করে কিন্তু ভেতরে গিয়ে সে দেখতে পায় বেডের উপরে সেই ছোট বাচ্চাটি ঘুমিয়ে আছে। তাকে দেখে তো আনহুইয়ের বোনও অবাক হয়ে যায় কারণ সেখানে তো রাজা শুয়েছিল, তাহলে এই ছোট বাচ্চা কোথা থেকে আসলো। তখন আনহুই তার বোনকে বলে ছি ছি তোমার এরকম শখও আছে, সে তো একটা ছোট বাচ্চা, তুমি তার সাথে এরকমটা কিভাবে করতে পারলে। তখন তার বোন তাকে বলে সে তাকে মিথ্যা অপবাদ যেন না দেয়, সে ওই বাচ্চাটির সাথে কিছুই করেনি। এবার আনহুই তাকে একটা স্যুপ খাইয়ে দেয় আর তাকে বলে কি হয়েছে। তখন রাজাও নাটক করতে শুরু করে আর কান্না করতে করতে বলে প্লিজ আমাকে বাঁচাও, ওই মহিলাটি খুব খারাপ, সে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তখন তার বোনও বলতে থাকে সে এরকম কিছুই করেনি কিন্তু আনহুই তো এখন তার বোনের উপরে অনেক বেশি রেগে গিয়েছিল আর তাকে বলছিল সে একটা ছোট বাচ্চার সাথে এরকমটা কিভাবে করতে পারলো। এটা বলেই সে সৈন্যদের ডাকে আর তার বোনকে এখান থেকে নিয়ে গিয়ে অফিসিয়ালদের হাতে তুলে দিতে বলে। এরপর আনহুই তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে রাজার ঘরে আসলো। তখন সে প্রতিউত্তরে তাকে বলে সে অনেক ভয় পেয়েছিল তাই তার কিছুই মনে নেই। এখন এই সব কিছুর ব্যাপারে জিনিং এর দাসী এসে তাকে জানায়। এসব কিছু শুনে জিনিং তো আবার রেগে যায় কারণ এবারও তার প্ল্যান ব্যর্থ হয়েছে, তাই সে এবার নতুন আরেকটা প্ল্যান তৈরি করে। এর জন্য সে এবার আনহুই, ছোট রাজকুমার আর সেই ছেলেকে নিয়ে মার্কেটে চলে যায়। সেখানে যাওয়ার পর সে তার ঠিক করা কিছু লোকদেরকে ইশারা করে এবং তারা এসে ছোট রাজকুমার আর সেই ছেলেটিকে
আনহুইকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। প্যালেসে ফিরে আসার পর আনহুই এসব নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই তার দাসী তাকে একটা চিঠি এনে দেয়, যেটা কেউ একজন আনহুইকে পাঠিয়েছিল। সে যখন ওটা খুলে তখন বুঝতে পারে যারা ছোট রাজকুমারকে কিডন্যাপ করেছে তারাই এই চিঠিটা তাকে দিয়ে পাঠিয়েছে এবং একটা জায়গায় তাকে দেখা করতে বলেছে, যার কারণে এবারে সে একাই সেখানে যেতে চাইছিল, কিন্তু তার দাসী তাকে আটকায় এবং সেখানে একা যেতে নিষেধ করে। তখন আনহুই তার দাসীকে বলে সে যেন দ্রুত রাজাকে এই বিষয়ে খবর দেয়। এটা বলেই সে রওনা দেয়। অন্যদিকে ছোট বাচ্চার বেশে রাজা তার নিজের হাত খুলে ফেলে এবং রাজকুমারের হাত খুলতেই যাবে তখনই কিডন্যাপারদের মধ্যে একজন তাকে দেখে ফেলে, যার কারণে তারা এবার তার উপরে রেগে যায় আর তার গায়ে হাত তুলতেই যাবে তখনই সেখানে জিনিং চলে আসে। আর তার কথাবার্তা শুনে রাজকুমার বুঝতে পারে যে সে এই কাজটা করিয়েছে। তাই ছোট রাজকুমার তাকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করলো। তখন সে ছোট রাজকুমারের কাছে আসে আর তাকে বলে তুমি আর তোমার মা যখন আনন্দ মজা করছিলে তখন কি আমার কথা একবারও ভেবেছিলে? যাই হোক, এখন আমি তোমাদের সাথে যেটা করতে চলেছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র আনহুইয়ের আসার অপেক্ষা। এরপর আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো আর রাজাকে বলবো তোমরা দুজন দায়িত্ব সামলানোর ভয়ে এখান থেকে পালিয়ে গেছো। এগুলো বলতে বলতে সে হাসছিল। তখন রাজপুত্র তাকে বলে সে একটা শয়তান মহিলা। তখন ছোট বাচ্চার বেশে রাজা তাকে রেগে গিয়ে বলে তোমার কি একটুও ভয় লাগছে না যে রাজা এসব জানতে পারলে তোমার সাথে কি হবে? তখন সে তাকে বলে কে তাকে জানাবে? তোমরা বেঁচে থাকলে তো রাজাকে জানাবে, আর এখন রাজা বাহিরে আছে তাই সে কিছু জানতেও পারবে না। এটা বলে সে একটা ছুরি হাতে নিয়ে তাকে মারতেই যাচ্ছিল তখনই সেখানে আনহুই চলে আসে। তখন জিনিং এর লোকেরা আনহুইকেও আটকে ফেলে। এটা দেখে আনহুই তাকে বলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করছো এই সব কিছুই ভুল। কিন্তু জিনিং তার কোনো কথাই শোনে না আর তার হাতে থাকা চাকুটা তার সামনে ফেলে দিয়ে বলে সে যদি এই দুইটা বাচ্চাকে বাঁচাতে চায় তাহলে সে যেন এটা দিয়ে নিজেকে শেষ করে দেয়। এটা শুনে আনহুই রাজি হয়ে যায় আর সে ওই ছুরিটা নিজের হাতে তুলে নিয়ে নিজের বুকে আঘাত করে আর সে রক্তাক্ত হয়ে ওখানেই জ্ঞান হারায়। তখন জিনিং হাসতে হাসতে বলে আজকে আমি তোমাদের কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দিব না। এটা বলে সে ওই বাচ্চাটির গলা চেপে ধরে। ঠিক তখনই সেই কালো জাদুটা আবারও জেগে ওঠে, যার কারণে রাজা এখন বাচ্চা থেকে বড়তে রূপান্তরিত হয়ে যায়। এটা দেখে তো জিনিং বুঝতে পারছিল না যে তার সামনে এটা কি ঘটলো, সে কিভাবে রাজাতে পরিণত হলো। যাই হোক, এবার রাজা তাদের হাত থেকে আনহুই আর ছোট রাজকুমারকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। তারা তো তাদের উপযুক্ত শাস্তি পেয়েই গেছে। এবার পরের সিনে দেখতে পাই আনহুই সেই বাচ্চা এবং ছোট রাজকুমারকে নিয়ে খাবার খাচ্ছে। এবারে তো তারা সবাই জানে এই বাচ্চাটি আসলে রাজা, কিন্তু আনহুই এরপরেও তার সাথে বাচ্চার মতো ট্রিট করছিল। তাই রাজা একটু রেগে যায় আর তাকে তার সাথে বাচ্চাদের মতো ট্রিট করতে নিষেধ করে আর তাকে বলে তুমি তো জানোই আমি একটু পর পর রূপান্তরিত হই, তাই তুমি আমার সাথে এরকম বাচ্চাদের মতো করো না। কিন্তু এরপরেও আনহুই তার কথা শুনছিল না এবং বাচ্চাদের মতো ট্রিট করছিল। এখন রাত্রেবেলা আনহুই রাজাকে কোলে করে নিয়ে বিছানায় বসায়, কিন্তু রাজা এখনো তার উপরে একটু রাগ করেছিল আর তাকে বলছিল আমি না বলেছি তুমি আমার সাথে বাচ্চার মতো ট্রিট করবে না? তখন আনহুই তাকে বলে তুমি তো বাচ্চাই, তাহলে তোমার সাথে কেমন ভাবে ট্রিট করব? এটা বলেই সে যখন অন্যদিকে চলে যায় তখন রাজা আবার রূপান্তরিত হয়ে বড় হয়ে যায়। এরপর সে আনহুইকে কাছে টেনে নিয়ে রোমান্স করতে শুরু করে আর এখানে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের এই রোমান্টিক ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।